খালেদা জিয়াকে জিজ্ঞাসা করি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। গত এক দশকে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম আর অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশ যখন এক গভীর সংকটে নিমজ্জিত, তখনই এলো রক্তাক্ত ২৪। আবাবিল পাখির মতো রাজপথে নেমে এলো ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হলো এক স্বৈরশাসনের, গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রান্তিলগ্নে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়েই পড়লেন নানা চ্যালেঞ্জের মুখে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির এক ভিন্ন লড়াই, ফেলে যাওয়া স্বৈরশাসকের জঞ্জাল পরিষ্কারের লড়াই, সার্বভৌমত্বের লড়াই। অভ্যন্তরীণ পরিস্থিতি সামলে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় ডক্টর ইউনূস দেখিয়ে চলেছেন অসামান্য দৃঢ়তা ও দক্ষতা। দায়িত্ব গ্রহণের পরের মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে চমক দেখান ডক্টর ইউনূস। মাত্র ৪ দিনের সে সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ অন্তত ৪০টি অনুষ্ঠান করে বিশ্ববাসীর চোখের মণি হয়ে ওঠেন তিনি। তার নেওয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের ১৯ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকও ছিল গুরুত্বপূর্ণ, যেখানে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের নভেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদান করেন। অতীতে এ ধরনের সম্মেলনগুলোতে বাংলাদেশ শুধু অর্থ ও সাহায্য চেয়ে আসলেও এবারের চিত্র ছিল ভিন্ন। ডক্টর ইউনূসের ৩-০ বা ৩-০ তত্ত্ব নিয়ে সম্মেলন জুড়ে চলে ব্যাপক আলোচনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনন্য অবদান ছিল। কারণ এত দ্রুত সময়ে এবং এত স্পষ্ট ভাষায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সহিংসতা নিয়ে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন দেওয়া সত্যিই একটি বিরাট ব্যাপার। এই প্রতিবেদন জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সেসব বদ্ধমূল ধারণাগুলোকে গুড়িয়ে দেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন, বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক। তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী। গত মাসে সেই ইলন মাস্কই ফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রধান উপদেষ্টাও ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানান। আর এই ছোট উদাহরণই বলে দেয় বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতির কথা। বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যের আরেকটি বড় উদাহরণ হল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর। তিনি ঘোষণা করেছেন আগামী বছর তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পর সেখানে গিয়ে তাদের সঙ্গে ইফতার করবেন। এটি রোহিঙ্গা সমস্যার একটি উল্লেখযোগ্য অগ্রগতিও নির্দেশ করে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়া, সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে উস্কানি ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের জেরে এখন উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। ফলে অন্তর্বর্তী সরকারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আসা বাধাগুলো অতিক্রম করার ক্ষমতার উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।